প্রাইমারি টেট প্রস্তুতি হিসেবে আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যে প্রশ্নগুলি প্রতিবার প্রাইমারি টেট পরীক্ষায় ঘুরে ফিরে আসে বিভিন্নভাবে, সেই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই উদ্দেশ্য এবং বিধেয় কোনো বাক্যে কোন অবস্থায় আছে বা কিভাবে আমরা খুঁজব বা কেন আমাদের খুঁজে পেতে সমস্যা হয় সেই সূত্রগুলি এখানে আলোচনা করব। এবং এই উদ্দেশ্য এবং বিধেয় এই অধ্যায়টি বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের যেহেতু সিলেবাসভুক্ত তাদের অবশ্যই কাজে লাগবে। তো একটা বিষয় বলি যে এর পূর্বে বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বিভিন্ন পাঠ অর্থাৎ পর্ব ধরে ধরে আলোচনা করা হয়েছে। সেই পর্বগুলি এবং তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। উৎসাহী পাঠক যারা বা যাদের জানার খুব আগ্রহ আছে বা বিস্তারিতভাবে বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং বাক্যের যে পদক্রম, রীতি, এই বিষয়গুলি জানার জন্য সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন। ছাত্রছাত্রীরাও দেখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়, সাবজেক্ট এবং প্রেডিকেট। আলোচনার পূর্বে আমরা একটু দেখে নিচ্ছি যে এর পূর্বে যে প্রাইমারি টেট পরীক্ষা সংগঠিত হয়েছে সেখানে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে কি কি প্রশ্ন এসেছে। 2015 সালে যে পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট প্রশ্নপত্র সেকশন 1 ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, সেখানে একটি প্রশ্ন এইভাবে ছিল যে যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, এই বাক্যটিতে উদ্দেশ্য হলো এ বৃষ্টি, বি রাতে, সি তিমির নিবিড় আর ডি নামলো রাতে। এই চারটি অপশন দেওয়া আছে বা বিকল্প দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো সঠিক উত্তর অবশ্যই বৃষ্টি, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে এ। কেন এ হলো আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে সেই আলোচনায় যাচ্ছি। প্রাইমারি টেট প্রশ্নপত্র 2021 সেকশন 1 ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, প্রশ্ন নম্বর 11, শিশুকালে সেই প্রাণ শক্তি নবীন ও প্রবল থাকে। উদ্ধৃত বাক্যটিতে বিধেয় হলো, এখানে বিধেয় নির্ণয় করার কথা বলা হয়েছে। এ শিশুকালে সেই নবীন ও প্রবল থাকে, বি সেই প্রাণ শক্তি নবীন ও প্রবল থাকে, সি শিশুকালে নবীন ও প্রবল থাকে, ডি সেই প্রাণ শক্তি। ভালো করে বুঝে নিতে হবে যে এখানে বিধেয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর হলো সি শিশুকালে নবীন ও প্রবল থাকে। এই সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে কারো জানার আগ্রহ থাকে তাহলে আমি প্রাইমারি টেট 2021 সালের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া হবে, একটু দেখে নিতে পারেন যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্ন নম্বর 16, তোমার স্কুল কি আজ ছুটি ছিল? উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হলো এ তুমি ব্র্যাকেট উজ্জ, বি তোমার, সি তোমার স্কুল, ডি আজ। স্বাভাবিকভাবেই ব্যাকরণের নিয়মে এখানে সঠিক উত্তর হলো তোমার স্কুল। এবার আমরা উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ঐতিহ্যগত ব্যাকরণে বলা হচ্ছে যে বাক্যের দুটি অংশ, একটি উদ্দেশ্য এবং অপরটি হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য বলতে কি বোঝায় বা কাকে বলে? কোনো বাক্যে যার সম্পর্কে কিছু নির্দিষ্ট করে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন ঈশা বই পড়ে, এই বাক্যে ঈশা সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই ঈশা হচ্ছে এখানে উদ্দেশ্য। বিধেয় উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বা যে নির্দেশ দান করে তাকে বিধেয় বলে। তাহলে ঈশা বই পড়ে, এখানে উদ্দেশ্য সম্পর্কে বলা হলো ঈশা কি করে, এর উত্তর আমরা কি পাবো? বই পড়ে, তাই বই পড়ে হলো বিধেয়। কোনো বাক্যে উদ্দেশ্য, বিধেয় ইত্যাদি নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়গুলি একান্ত জানা জরুরি বা অবশ্যই জানতে হবে সেই সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি। যেমন প্রথমে আমরা বলবো যে উদ্দেশ্য পদ এবং উদ্দেশ্য অংশ, অর্থাৎ একটা বাক্যের মধ্যে অনেক ধরনের পদ থাকে, এটা আমরা জানি। তো সেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয়ের কথা বলা হলো যে বাক্যের দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় এদের সঙ্গেও যে অনেক ধরনের পদ থাকে সে বিষয়টিও আমাদের জানা দরকার। তাহলে উদ্দেশ্য পদ বিষয়টি কি?
যদি উদ্দেশ্য অংশে একের বেশি পদ থাকে অর্থাৎ একাধিক পদ থাকে, তবে এর মধ্যে যে পদটি প্রধান ও বিধেয় ক্রিয়ার সঙ্গে কর্তা হিসেবে যুক্ত সেটি হচ্ছে উদ্দেশ্য পদ। তাহলে ভালো করে আমাদের বুঝে নিতে হবে যে পদটি প্রধান এবং বিধেয় ক্রিয়ার সঙ্গে কর্তা হিসেবে যুক্ত তাকে আমরা বলবো উদ্দেশ্য পদ। আরো ভালোভাবে যদি আমরা বলি যে উদ্দেশ্য অংশে একটি মাত্র পদ থাকলে সেটি উদ্দেশ্য পদ। তবে এই উদ্দেশ্য পদ কোনো বাক্যে উজ্জ্বল থাকতে পারে, কিন্তু দেখতে হবে উজ্জ্ব থাকলেও সেই বাক্যটির অর্থ সঠিকভাবে বোঝা যাচ্ছে কি না। উদ্দেশ্য অংশ, আমরা বললাম উদ্দেশ্য পদ, এরপর আমরা বলছি উদ্দেশ্য অংশ। বিষয়টি কি? যখন উদ্দেশ্য একের বেশি পদ নিয়ে গঠিত হয় সেই অংশকে বলে উদ্দেশ্য অংশ। যেমন উদাহরণের সাহায্যে বিষয়টি একটু বোঝা যাবে। উদ্দেশ্য অংশে একটি পদ থাকতে পারে, যেমন সে আবৃত্তি করে। এখানে উদ্দেশ্যকে সে, কারণ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সে। উদ্দেশ্য অংশে একের বেশি অর্থাৎ একাধিক পদ থাকতে পারে, যেমন রানুর ভাই আয়ুষ অঙ্কে লেটার পেয়েছে। এখানে উদ্দেশ্য পদ কোনটি? আয়ুষ। অভিজিৎ, সুরজিৎ ও শুভজিৎ পরীক্ষায় পাস করেছে। তাহলে এখানে আমরা দেখছি যে কর্তা হিসেবে অভিজিৎ, সুরজিৎ ও শুভজিৎ একের বেশি আছে। তাহলে এখানে এই যে তিনজন আছে কর্তা, এই তিনজনেই কিন্তু উদ্দেশ্য পদ, অর্থাৎ অভিজিৎ উদ্দেশ্য পদ, সুরজিৎ উদ্দেশ্য পদ এবং শুভজিৎ উদ্দেশ্য পদ। উদ্দেশ্য অংশ ও উদ্দেশ্য পদ এই বিষয়টি আমাদের বুঝে নিতে হবে। যে ব্যক্তি এতদিন আমাদের সঙ্গে ছিল সে চলে গেল। তাহলে এখানে উদ্দেশ্য পদ কোনটি? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না? সে চলে গেল। এটা হচ্ছে মূল বাক্যের মূল অংশ হচ্ছে সে চলে গেল। তো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সে। কিন্তু আমরা আরো কিছু পদ পাচ্ছি যে ব্যক্তি এতদিন আমাদের সঙ্গে ছিল। উদ্দেশ্যের সঙ্গে এই পদগুলি কিন্তু যুক্ত হয়ে আছে। এই জন্য যে ব্যক্তি এতদিন আমাদের সঙ্গে ছিল, এই এতগুলি পদকে আমরা বলছি উদ্দেশ্য অংশ। এরপর আমরা চলে যাচ্ছি উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম বলতে কি বোঝায়। উদ্দেশ্য কর্ম, অনেক সময় ক্রিয়ার সঙ্গে কর্মের পরিপূরক পদ হিসাবে আরও একটি কর্মের প্রয়োজন হয়। যখন সেই কর্মের সঙ্গে বিভক্তি যোগ হয় তখন তাকে উদ্দেশ্য কর্ম বলে। যেমন অতনু তার গল্পে রাতকে দিন করেছে। এই বাক্যে রাত যুক্ত কে বিভক্তি আছে, এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। কেন উদ্দেশ্য কর্ম হলো? কারণ সেই কর্মের সঙ্গে বিভক্তি যোগ করা হয়েছে। অন্যদিকে বিধেয় কর্ম বিষয়টি কি? অনেক সময় ক্রিয়ার সঙ্গে কর্মের পরিপূরক পদ হিসাবে আরও একটি কর্মের প্রয়োজন হয়। যখন সেই কর্মের সঙ্গে বিভক্তি যোগ করা হয় না, অর্থাৎ বিভক্তি যোগ করা হয় না বললে ভুল হবে, কারণ বিভক্তি না থাকলেও সেখানে আমরা জানি যে শূন্য বিভক্তি থাকে, অর্থাৎ শূন্য বিভক্তি হয়, তখন তাকে বিধেয় কর্ম বলে। তাহলে অতনু তার গল্পে রাতকে দিন করেছে। এই বাক্যে দিন যুক্ত শূন্য বিভক্তি, অর্থাৎ দিন পদের সঙ্গে শূন্য বিভক্তি আছে, তাহলে দিন হচ্ছে বিধেয় কর্ম। এছাড়াও আরেকটি উদাহরণের সাহায্যে আমরা দেখাচ্ছি বিষয়টা, যে তোকে আমি সায়ন মনে করেছিলাম। তাহলে এখানে উদ্দেশ্য কর্ম কোনটি? তোকে। আর বিধেয় কর্ম কোনটি? সায়ন, কারণ সায়নের সঙ্গে শূন্য বিভক্তি আছে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো। উদ্দেশ্য সম্বন্ধ পদ আমরা পড়েছি কারক আলোচনা প্রসঙ্গে, সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ। তো সম্বন্ধ পদ যদি সম্বন্ধিতের উদ্দেশ্য কিংবা উপযোগিতা বোধক হয় তখন তাকে উদ্দেশ্য সম্বন্ধ বলে, অর্থাৎ সম্বন্ধ পদের সঙ্গে সম্পর্ক থাকবে। যেমন বিয়ের বাজার, চলার পথ, তাহলে এখানে বিয়ের, চলার, এগুলো হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। বিধেয় বিশেষণ বিষয়টি একটু আমাদের জেনে রাখা দরকার। বিধেয় বিশেষণ বলতে আমরা কি বুঝি? কোনো বিশেষণ পদ যদি বাক্যের বিধেয় অংশ হয়, অর্থাৎ বিশেষণ পদটি বাক্যের বিধেয় অংশ হয়ে যায়,
তখন তাকে বিধেয় বিশেষণ বলে। যেমন আকাশের রং নীল, তাহলে এখানে বিধেয় বিশেষণ কোনটি? নীল। মেয়েটির হাসি খুব সুন্দর, এখানে বিধেয় বিশেষণ হচ্ছে খুব সুন্দর। এরপর আমরা বলবো যে যাকে নিয়ে বাক্য তাকে বলে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য হচ্ছে কে? না বাক্যের কর্তা। এই কর্তা অংশে কি কি থাকে? কর্তা অংশে থাকে বিশেষ্য পদ, সর্বনাম পদ ও তাদের বিশেষণ পদ এবং তাদের সংযোজক পদ। অন্যদিকে বিধেয় অংশে কি কি থাকে? বিধেয় অংশে থাকে ক্রিয়াপদ এবং তার স্থান, কাল, ভাব বোঝাবার শব্দ। এগুলো বিধেয় অংশের সঙ্গে কিন্তু থাকে। স্থান অর্থাৎ জায়গা, কাল, সময় এবং ভাব। এই অংশে আর কি কি থাকে? এই অংশে থাকে কর্ম অর্থাৎ বিশেষ্য, সর্বনাম ও তাদের বিশেষণ এবং তাদের সংযোজক পদ। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সমাপিকা ক্রিয়াকে বিধেয় ক্রিয়া কেন বলে। অর্থাৎ বাক্যের মধ্যে যে বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া থাকে, সেই সমাপিকা ক্রিয়াকে বিধেয় ক্রিয়া কেন বলা হয়? না, সমাপিকা ক্রিয়া বিধেয় অংশে অবস্থিত ক্রিয়া, সেই জন্য সমাপিকা ক্রিয়াকে বলে বিধেয় ক্রিয়া। বিষয়টি এমন কিছুই নয়, অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদকে আমরা বলছি বিধেয় ক্রিয়া। উদ্দেশ্য বা বিধেয় অংশে এক বা একাধিক শব্দ থাকতে পারে। আমরা তো আগেও বললাম যে উদ্দেশ্য অংশ থাকে, সেরকম বিধেয় অংশ থাকতে পারে। কোনো বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় মূলত হ ধাতু থেকে জাত উহ্য থাকতে পারে। যেমন একটা কবিতা বলো, এখানে কর্তা বা উদ্দেশ্য তুমি, অর্থাৎ তুমি একটা কবিতা বলো, উহ্য আছে, কিন্তু বাক্যের অর্থ বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আবার যদি বলি আসুন, আপনি, উহ্য আছে। ফুলটি কি সুন্দর, তাহলে ফুলটি কি সুন্দর এখানে ক্রিয়াপদ হচ্ছে হয়। ফুলটি হয় কি সুন্দর, কিন্তু ক্রিয়াপদ এখানে উহ্য আছে, অর্থাৎ বিধেয় হয় উহ্য আছে। তাহলে ঠিকই আছে যে অনেক সময় আমরা বলেছি যে বাক্যের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় উহ্য থাকতে পারে, তো ঠিক আছে, উদাহরণ দিয়ে বোঝানো হলো। উদ্দেশ্য সাধারণত বাক্যের শুরুতে বসে, এটা তো স্বাভাবিক। আমাদের স্বাভাবিক বাক্যের যে পদক্রম কর্তা যুক্ত কর্ম যুক্ত ক্রিয়া, তাহলে আমরা জানি যে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়াপদ বসে, তাহলে উদ্দেশ্য স্বাভাবিকভাবে বাক্যের শুরুতেই বসে। কিন্তু কখনো কখনো বাক্যের মাঝে বা শেষে অবস্থান করে, অর্থাৎ এই উদ্দেশ্য পদটি কখনো বাক্যের মাঝখানে, কখনো বা বাক্যের শেষে বসতে পারে। যেমন দুজনে পেয়ারা পারবে লুকিয়ে, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে দুজনে, তাহলে উদ্দেশ্য পদটি বাক্যের একেবারে শুরুতেই আছে, অর্থাৎ প্রথমে আছে। 2, দোকান বন্ধ করে তিনি বেরিয়ে গেলেন। এখানে দোকান বন্ধ করে, তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তিনি। তাহলে তিনি এই উদ্দেশ্য পদটি বাক্যের মাঝখানে অবস্থান করছে। মনে হয় শুনতে পেয়েছেন সৌরভবাবু, এখানে উদ্দেশ্য পদ কোনটি? সৌরভবাবু, তাহলে উদ্দেশ্য পদ এখানে শেষে রয়েছে। আগেই বলা হয়েছে যে উদ্দেশ্য অংশে একটি পদ থাকতে পারে, আবার একের বেশি থাকতে পারে। তো যাই হোক, একটি মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্যকে সরল উদ্দেশ্য বলে। যেমন আকাশে চাঁদ উঠেছে, তাহলে এখানে চাঁদ উদ্দেশ্য পদ, ঠিক আছে, এটি হচ্ছে সরল উদ্দেশ্য। বহু পদ বিশিষ্ট উদ্দেশ্যকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে। যেমন আকাশে অনন্য সুন্দর চাঁদ উঠেছে, তাহলে অনন্য সুন্দর চাঁদ, ঠিক আছে, এখানে বহু পদ বিশিষ্ট উদ্দেশ্য। একটি মাত্র পদ নিয়ে বিধেয় গঠিত হলে তাকে সরল বিধেয় বলে। যেমন কবি লেখেন, ঠিক আছে, লেখেন এখানে সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে সরল বিধেয়। মূল বিধেয় অংশ বা সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষণ বা বাক্যাংশ দিয়ে সম্প্রসারণ করলে তাকে সম্প্রসারিত বিধেয় বলে। যেমন কবি ভালো কবিতা লেখেন, তাহলে শুধু কবিতা নয়, কেমন কবিতা? না ভালো কবিতা, তাহলে এখানে সম্প্রসারিত করা হলো। এরপর আমাদের মূল আলোচনার বিষয়, পরীক্ষার হলে কোনো একটা বাক্যের মধ্যে কোথায় উদ্দেশ্য লুকিয়ে আছে, কোথায় বিধেয় অংশ লুকিয়ে আছে, এই উত্তরটিই কিন্তু জানতে চাওয়া হয় মূলত পরীক্ষায়, এবং সেটা খুঁজতে কিন্তু আমাদের খুব অসুবিধে হয়। আসলে বাক্য সম্পর্কে, বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এটি অবশ্যই সমস্যার বিষয়। কিন্তু যাই হোক, আজকের আলোচনায় আশা করছি আমরা সহজে বুঝতে পারবো যে
কোনো একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য পদ যেখানে লুকিয়ে থাকুক না কেন বা যে অবস্থানে থাকুক না কেন আমরা কিভাবে সহজে তাকে খুঁজে পাবো, বা বাক্যের মধ্যে বিধেয় অংশ বা সমাপিকা ক্রিয়াকে আমরা কিভাবে সহজে খুঁজে পাবো, বিস্তারিতভাবে আমরা আলোচনায় প্রবেশ করছি। কোনো বাক্যে উদ্দেশ্য পদ খুঁজে পেতে আমাদের খুব সমস্যা হয়। তাহলে কোন কোন বাক্যে উদ্দেশ্য খুঁজে পেতে সমস্যা হয় এটা আমাদের আগে জানা দরকার। মনে রাখতে হবে যে অধিকাংশ বাক্যে উদ্দেশ্য পদ খুঁজে পেতে অসুবিধা হলো মূলত প্রশ্নবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যে উদ্দেশ্য খুঁজে পেতে খুব সমস্যা হয়। কেন সমস্যা হয় তাহলে দেখা যাক। প্রশ্নবাচক বাক্যে উদ্দেশ্য বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষে থাকে। আবার অনেক সময় উহ্যও থাকে। যেমন স্কুল কি শুরু হয়েছে, এখানে উদ্দেশ্য পদ কোথায় আছে? প্রথমে আছে। কার সম্পর্কে বলা হচ্ছে? স্কুল সম্পর্কে। তাহলে স্কুল হচ্ছে উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদটি প্রথমে আছে এবং এই বাক্যটি হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এবার বললাম যে কোথায় আছে সাইকেল, তাহলে কোথায় আছে সাইকেল এটাও কিন্তু প্রশ্নবাচক বাক্য। এখানে উদ্দেশ্য পদ আমরা কিভাবে খুঁজবো না, কোথায় আছে সাইকেল কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সাইকেলকে। তাহলে সাইকেল এই উদ্দেশ্য পদটি বাক্যের শেষে অবস্থান করছে। অনুজ্ঞাবাচক বাক্যে উদ্দেশ্য সাধারণত উল্লেখ করা হয় না, এই জন্য আমাদের এই সমস্ত বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য পদ খুঁজে পেতে খুব সমস্যা হয়। সাধারণত অনুজ্ঞাবাচক বাক্যে কি বলা হচ্ছে? যে উদ্দেশ্য উল্লেখই করা হয় না, অর্থাৎ উদ্দেশ্য পদ উহ্য থাকে। এই সমস্ত বাক্যে বক্তা আসলে বোঝাতে চায় যে বাক্যের উদ্দেশ্য হলো তুমি বা আপনি বা তুই বা তোমরা বা তোমাকে বা আপনাকে বা তোকে, ঠিক আছে, আদেশ বা অনুরোধ করা হচ্ছে, সেই জন্য এখানে উদ্দেশ্য পদ উহ্য থাকে। যেমন ঘড়ি দেখো না, ঘড়ি দেখো না কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তোমাকে উদ্দেশ্য করে, অর্থাৎ তুমি এখানে উহ্য আছে। ওই মোবাইলে দেখো, এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তোমাকে উদ্দেশ্য করে, অর্থাৎ উদ্দেশ্য তুমি উহ্য আছে। আবার হয়তো বলা হলো যে মন দিয়ে পড়ো, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তোমাকে উদ্দেশ্য করে, ঠিক আছে। মনে রাখতে হবে যে আপনি, তুমি, তুই ইত্যাদি এই যে সর্বনাম পদ, এই সর্বনাম পদগুলি হচ্ছে প্রশ্নবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের উদ্দেশ্য। স্বাভাবিক গঠনের বাক্যে সাধারণত উদ্দেশ্য প্রথমে এবং বিধেয় শেষে বা পরে অবস্থান করে। যেমন জল পড়ে, এই বাক্যে উদ্দেশ্য পদ জল এবং বিধেয় পদ হচ্ছে পড়ে। বাক্যকে বিশিষ্ট অর্থ দেওয়ার জন্য, অর্থাৎ কোনো বাক্যে আবেগ প্রকাশ করার জন্য কিংবা কবিতায় ছন্দের প্রয়োজনে কিংবা কোনো শব্দের উপর বিশেষ জোর দেওয়ার জন্য কখনো কখনো কবি, সাহিত্যিক, শিল্পীরা বাক্যের মাঝখানে বা শেষে উদ্দেশ্য পদ বসিয়ে দেন। এই বাক্যকে বলে বিশেষ গঠনের বাক্য। যেমন যাব না আমি, উদ্দেশ্য পদ আমি শেষে অবস্থান করছে। এবার একাধিক পদ নিয়ে উদ্দেশ্য গঠন, অর্থাৎ একের বেশি পদ নিয়ে কিভাবে উদ্দেশ্য পদ গঠন করা হয় দেখা যাক। যেমন চঞ্চল শিশুরাই মেধাবী হয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ রচনা করেন। এই যে উদ্দেশ্য পদ চঞ্চল শিশুরায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই উদ্দেশ্য পদগুলি দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়েছে। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে কর্তার এক বা একাধিক বিশেষণ পদ নিয়েই কিন্তু উদ্দেশ্য পদগুলি গঠিত হয়েছে, অর্থাৎ যেটা মূল উদ্দেশ্য পদ তার বিশেষণ পদ হিসেবে এগুলি যুক্ত হয়েছে। কেমন শিশু না চঞ্চল শিশু, তাহলে চঞ্চল বিশেষণ পদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষিত করা হচ্ছে পণ্ডিত শব্দ দিয়ে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বলা হচ্ছে যে সাহিত্য সম্রাট, এই বিশেষণ পদ দিয়ে বিশেষিত করা হয়েছে। একই রকম ভাবে উদ্দেশ্যের মতোই আর কি একাধিক পদ নিয়ে কিভাবে বিধেয় গঠন করা হয় দেখা যাক। যেমন অর্জুন যোদ্ধা ছিলেন, তাহলে অর্জুন ছিলেন বাক্যটি যদিও এইভাবে বললে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ হয় না, কিন্তু ছিলেন এই যে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে যোদ্ধা এই পদটি যুক্ত করা হয়েছে। অন্যভাবে বলা যাক যে অর্জুন মহাভারতের
নিপুণ তীরন্দাজ ছিলেন। এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে ছিলেন। মহাভারতের এটি হচ্ছে ক্রিয়ার প্রসারক হিসাবে এখানে যুক্ত হয়েছে। নিপুণ আর তীরন্দাজ এই দুটি পদ ক্রিয়ার কর্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। বিধেয় পদগুলি মূলত ক্রিয়ার বিশেষণ, কর্মের বিশেষণ হিসেবে যুক্ত হবে, এটা পূর্বে আলোচনা করা হয়েছে। তাহলে এই উদাহরণের সাহায্যে আমরা দেখলাম যে কিভাবে একের বেশি পদ নিয়ে এই বিধেয় পদ বা বিধেয় অংশ গঠন করা হয়েছে। বাক্যের উদ্দেশ্য উজ্জ্ব রেখে বিধেয় দ্বারা মনের ভাব কিভাবে প্রকাশ করা হয় দেখা যাবে। যেমন একটা বাক্যে বলা হলো যে মনোযোগ দিয়ে পড়বে, সব সময় সৎ পথে চলবে। এখানে বাক্যের উদ্দেশ্যকে উজ্জ্ব রাখা হয়েছে, যে কাকে উদ্দেশ্য করে বলছি, যে তুমি বা তোমরা, এবং সম্পূর্ণরূপে মনের ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে। অনেক সময় বিধেয় অংশে একটি পদ দিয়ে মনের ভাব প্রকাশ করা হয়। এই পদটি সাধারণত সমাপিকা ক্রিয়া হয়, পূর্বে বলা হয়েছে। যদি বলা হয় এসো, বসো, চললাম, তাহলে এই যে সমাপিকা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদগুলি দিয়েও কিন্তু মনের ভাব প্রকাশ করা হচ্ছে। তাহলে আমাদের বিধেয় অংশে একটি পদ দিয়ে কিভাবে মনের ভাব প্রকাশ করা হয় সেটা আলোচনা করা হলো। এবার দেখা যাক যে সমাপিকা ক্রিয়াপদ ব্যবহার না করেও অন্য পদ বিধেয় অংশে বসিয়ে মনের ভাব কিভাবে প্রকাশ করা হয়। একটা বাক্য, কখন এসেছি, কেউ জানতে চাইল। কখন এসেছি হয়তো কেউ জানতে চাইলো, তার উত্তরে কি বলবো, এই মাত্র, বা সকালে, বা বিকেলে। ঠিক আছে, তাহলে বিধেয় অংশে একটি পদ ব্যবহার করেও বাক্য গঠন করা যায়, তবে সেই সঙ্গে সেই সংলাপ অনুযায়ী, অর্থাৎ বাক্যের যে উক্তি থাকে, তো সেখানে কিন্তু পূর্বে যে বাক্যটি আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই উত্তরটি পাওয়া যায়। অনেক সময় কি হয়, কোনো কোনো বাক্যে একের বেশি অর্থাৎ একাধিক পুরুষ থাকলে উদ্দেশ্য পদটি নির্বাচন করতে অসুবিধা হয়। তাহলে এই অসুবিধা কেন হয় দেখা যাক। যেমন আমি, অতনু আর তুমি আজ একসঙ্গে মাঠে যাব। এই বাক্যে আমি, অতনু আর তুমি উদ্দেশ্য বলে মনে হচ্ছে, তাই তো? তাহলে এই বাক্যে আমি, অতনু আর তুমি উদ্দেশ্য পদ বলে মনে হলো, আসলে কিন্তু তা নয়। এখানে আমি হলাম উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ এবং অতনু হচ্ছে প্রথম পুরুষ। এই তিনটি পুরুষ থাকলো। সমাপিকা ক্রিয়াপদ কি? সমাপিকা ক্রিয়াপদ হচ্ছে যাব। তাহলে সমাপিকা ক্রিয়াপদ যাব, এই ক্রিয়াপদটি উত্তম পুরুষের ভবিষ্যৎকালের রূপ, অর্থাৎ আমি যাব। এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে আমি। এক্ষেত্রে মনে রাখতে হবে সমাপিকা ক্রিয়ার রূপ দেখেই উদ্দেশ্য পদ নির্বাচন করা হয়। তাহলে বাক্যের মধ্যে একাধিক পুরুষ থাকলো, ক্রিয়াপদ অনুযায়ী এই বাক্যে উদ্দেশ্য হলো উত্তম পুরুষ আমি। ঠিক একই রকম ভাবে কোনো কোনো বাক্যে একাধিক ক্রিয়াপদ থাকলে বিধেয় ক্রিয়া নির্বাচন করতে সমস্যা হয় কেন? একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো যাক। তুমি যা বলবে আমি তাই শুনবো। এই বাক্যে বলবে এবং শুনবো মনে হচ্ছে দুটি বিধেয় ক্রিয়াপদ। এখানে খুঁজে দেখতে হবে যে সমাপিকা ক্রিয়াপদ কোনটি এবং সেই সমাপিকা ক্রিয়া উদ্দেশ্য অংশের আমিকে অনুসরণ করছে কি না। সঠিক উত্তরে আমরা কি বলবো, যে এখানে উদ্দেশ্য হচ্ছে আমি এবং বিধেয় ক্রিয়াপদ হচ্ছে শুনবো। যে বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কোনো বাক্যে একাধিক উদ্দেশ্য পদ এবং উদ্দেশ্য পদের প্রসারক থাকতেই পারে। উদ্দেশ্য পদের প্রসারক বলতে কি না, যখন উদ্দেশ্য পদকে প্রসারিত করা হয় অন্যান্য পদ দিয়ে, কিন্তু উদ্দেশ্য একটিই থাকবে। উদ্দেশ্য পদের সংখ্যা একাধিক হলে তাদের সমষ্টিগতভাবে একটি উদ্দেশ্য বলে গণ্য করা হবে। বিষয়টি ভালো করে আমাদের বুঝতে হবে যে একাধিক উদ্দেশ্য পদ এবং উদ্দেশ্য পদের প্রসারক থাকতেই পারে, কিন্তু উদ্দেশ্য থাকবে একটি। আবার উদ্দেশ্য পদের সংখ্যা যদি একের বেশি হয়, তখন কিন্তু বাক্যের অর্থ অনুযায়ী, বাক্যের গঠন অনুযায়ী বা ক্রিয়াপদ অনুযায়ী সমষ্টিগতভাবে একটি উদ্দেশ্য বলে কিন্তু তাদেরকে গণ্য করতে হবে। যেমন জল পড়ে, এখানে উদ্দেশ্য হচ্ছে একটি, জল। আমি কাল কলকাতা যাব, এখানে একটি উদ্দেশ্য, আমি। রায়দের বড় মেয়ে রোমা অঙ্কে লেটার পেয়েছে, তাহলে এখানে উদ্দেশ্য পদ কোনটি? রোমা। কিন্তু প্রসারক হিসাবে
রায়দের বড় মেয়ে বিশেষণ রূপে এখানে যুক্ত করা হয়েছে। আবার আমি স্কুল থেকে ফিরে টিফিন খেয়ে খেলতে যাব, এখানে উদ্দেশ্য পদ কিন্তু একটি, আমি। শুভজিৎ, তুমি ও আমি আজ মাঠে যাব, এখানে উদ্দেশ্য পদ তিনটি, শুভজিৎ, তুমি, আমি। কিন্তু তিনটি উদ্দেশ্য পদ হলেও উদ্দেশ্য সমষ্টিগতভাবে একটি, আমি পুরুষকে অনুসরণ করা হয়েছে, অর্থাৎ ক্রিয়াপদ এখানে আছে যাব। বিধেয় অংশে বিধেয় ক্রিয়ার প্রসারক ও পরিপূরক হিসাবে একের বেশি অর্থাৎ একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অসমাপিকা ক্রিয়া, কিন্তু বিধেয় ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া একটিই থাকবে। তাহলে উপরের যে উদাহরণগুলি দেওয়া হলো, যে আমি কাল কলকাতা যাব, রায়দের বড় মেয়ে রমা অঙ্কের লেটার পেয়েছে, আমি স্কুল থেকে ফিরে টিফিন খেয়ে খেলতে যাব, শুভজিৎ, তুমি ও আমি আজ মাঠে যাব, এই বাক্যগুলিতে বিধেয় অংশে বিধেয় ক্রিয়ার প্রসারক এবং পরিপূরক পদ আছে। আবার আমি স্কুল থেকে ফিরে টিফিন খেয়ে খেলতে যাব, এই বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কোনগুলি? ফিরে, খেয়ে, খেলতে আছে, কিন্তু সব ক্ষেত্রে বিধেয় ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া মাত্র একটি, সেটি হচ্ছে যাব। এরপর আমরা বাক্য বিশ্লেষণের মাধ্যমে উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্ণয় কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বাক্য বিশ্লেষণ অংশগুলি মাধ্যমিক রচনা বিচিন্তা অধ্যাপক পি আচার্যের লেখা যে ব্যাকরণ বই, সেখান থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা সরল বাক্যের বিশ্লেষণ প্রসঙ্গে চলে যাচ্ছি, যে একটা সরল বাক্যকে কিভাবে বিশ্লেষণ করা হয় দেখা যাক। কোন বাক্যের মোট উপকরণ হচ্ছে 6টি, উদ্দেশ্য অংশের উপকরণ 2টি, উদ্দেশ্য পদ ও তার প্রসারক, আর বিধেয় অংশের উপকরণ হচ্ছে 4টি, বিধেয় ক্রিয়া, তার কর্ম, তার পরিপূরক এবং তার প্রসারক। প্রথম উদাহরণ, আমি তোমায় শকুন্তের লাবণ্য দেখিতে কহিয়াছি, এখানে উদ্দেশ্য অংশ কোনটি? আমি। তাহলে উদ্দেশ্য পদ অবশ্যই আমি, কিন্তু উদ্দেশ্য পদের প্রসারক এখানে নেই, অর্থাৎ শূন্য। বিধেয় অংশ কোনটি? তোমায় শকুন্তের লাবণ্য দেখিতে কহিয়াছি, তাহলে এখানে বিধেয় ক্রিয়া হচ্ছে কহিয়াছি, আর বিধেয় ক্রিয়ার কর্ম হচ্ছে বিশেষণ সহ তোমায়। বিধেয় ক্রিয়ার পরিপূরক অর্থাৎ বিশেষণ সহ লাবণ্য, শকুন্তের এবং দেখিতে, আর বিধেয় ক্রিয়ার প্রসারক এখানে নেই, অর্থাৎ শূন্য দেখানো হয়েছে। উদাহরণ 2, এই বালক জন্মাবধি জননী ভিন্ন আপনার কাহাকেও দেখে নাই, উদ্দেশ্য অংশ কোনটি? এই বালক। তাহলে উদ্দেশ্য পদ কোনটি? বালক। এই উদ্দেশ্য অংশ এবং উদ্দেশ্য পদ পূর্বে আলোচনা করেছি, এই বিষয়টি খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে যে কোনটি উদ্দেশ্য অংশ এবং কোনটি উদ্দেশ্য পদ। তো যাই হোক, এই বালক যেহেতু বলা হচ্ছে, উদ্দেশ্য অংশ এই বালক এবং এখানে উদ্দেশ্য পদ হলো বালক, তাহলে উদ্দেশ্য পদের প্রসারক হিসেবে এই শব্দটি আমরা এখানে পেয়েছি। একইভাবে বিধেয় অংশ হচ্ছে জন্মাবধি জননী ভিন্ন আপনার কাহাকেও দেখে নাই, তাহলে বিধেয় ক্রিয়া দেখে নাই। বিধেয় ক্রিয়ার কর্ম এখানে বিশেষণ সহ কাহাকেও, অর্থাৎ জননী ভিন্ন আপনার, এই অর্থটা এখানে প্রকাশ পাচ্ছে। বিধেয় ক্রিয়ার পরিপূরক অর্থাৎ বিশেষণ সহ এখানে নেই, শূন্য দেখানো হয়েছে, আর বিধেয় ক্রিয়ার প্রসারক বিশেষণ সহ সেই পদটি হচ্ছে জন্মাবধি। ঠিক আছে, তাহলে এরপর আমরা জটিল বাক্যের বিশ্লেষণে চলে যাচ্ছি। যদি তুমি উহারে ছাড়িয়া না দাও, সিংহী তোমায় জব্দ করিবেক। প্রধান উপবাক্য বা খণ্ডবাক্য, আমি পূর্বে বলেছি যে বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে আমি করেছি বিভিন্ন ভিডিওতে পর্ব ধরে। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং অর্থ অনুযায়ী যে বাক্যগুলি আছে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সময় পেলে অবশ্যই সেগুলি দেখার জন্য আমি বলবো, যারা প্রাইমারি টেস্ট হিসেবে প্রস্তুতি নিচ্ছেন বা বিদ্যালয় স্তরে যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে পূর্বের সেই ভিডিওগুলি দেখার জন্য। তাহলে এখানে প্রধান উপবাক্য বা খণ্ডবাক্য হচ্ছে সিংহী তোমায় জব্দ করিবেক। উদ্দেশ্য অংশ সিংহী, উদ্দেশ্য পদ তাহলে এখানে একটি আছে সিংহী, আর উদ্দেশ্য পদের প্রসারক হিসেবে কিছুই নেই, অর্থাৎ শূন্য দেখানো হয়েছে। বিধেয় অংশের মধ্যে আমরা পাচ্ছি যে বিধেয় ক্রিয়া কোনটি? জব্দ করিবেক।
বিধেয় ক্রিয়ার কর্ম বিশেষণ সহ তোমায়। বিধেয় ক্রিয়ার পরিপূরক বিশেষণ সহ এখানে নেই, শূন্য দেখানো হয়েছে। আর বিধেয় ক্রিয়ার প্রসারকও কিন্তু এখানে নেই, সেই জন্য শূন্য দেখানো হয়েছে। তাহলে আমরা প্রধান উপবাক্য বা খণ্ডবাক্য সম্পর্কে আলোচনা করলাম। এরপর ওই একই বাক্যে অপ্রধান উপবাক্য বা খণ্ডবাক্য সম্পর্কে বিশ্লেষণ করা যাক। তাহলে অপ্রধান উপবাক্য বা খণ্ডবাক্য কোনটি? যদি তুমি উহারে ছাড়িয়া না দাও। প্রধান উপবাক্যের জব্দ করিবেক এই ক্রিয়ার প্রসারক রূপে এখানে প্রযুক্ত হয়েছে। তাহলে উদ্দেশ্য অংশ হচ্ছে তুমি, উদ্দেশ্য পদ অবশ্যই তুমি, আর উদ্দেশ্য পদের প্রসারক এখানে নেই, শূন্য দেখানো হয়েছে। বিধেয় অংশ কোনটি? যদি উহারে ছাড়িয়া না দাও। তাহলে বিধেয় ক্রিয়া ছাড়িয়া না দাও। বিধেয় ক্রিয়ার কর্ম বিশেষণ সহ উহারে, আর বিধেয় ক্রিয়ার পরিপূরক বিশেষণ সহ এখানে নেই, এবং বিধেয় ক্রিয়ার প্রসারক একটি আছে, সেটি হচ্ছে যদি। এরপর আমরা যৌগিক বাক্য বিশ্লেষণ করে দেখব যে এখানে উদ্দেশ্য এবং বিধেয় অংশ কিভাবে লুকিয়ে আছে বা কিভাবে অবস্থান করছে। রাজপুত তাহা তুলিয়া মানিকলালের চুল ধরিলেন এবং অসি উত্তোলন করিয়া তাহার মস্তক ছেদনে উদ্যত হইলেন। এই বাক্যে প্রধান অর্থাৎ স্বনির্ভর উপবাক্য হচ্ছে রাজপুত তাহা তুলিয়া লইয়া মানিকলালের চুল ধরিলেন। আর অপর প্রধান বা স্বনির্ভর উপবাক্য হলো তিনি, এখানে উজ্জ্ব আছে, অসি উত্তোলন করিয়া তাহার মস্তক ছেদনে উদ্যত হইলেন। মূলত বাক্যটি সরল বাক্য, যাই হোক। আর সংযোজক অব্যয় হিসাবে এখানে যে অব্যয় পদটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে এবং। রাজপুত তাহা তুলিয়া লইয়া মানিক লালের চুল ধরিলেন। এখানে উদ্দেশ্য অংশ কোনটি? রাজপুত। উদ্দেশ্য পদ কোনটি? রাজপুত। আর উদ্দেশ্য পদের প্রসারক এখানে নেই। বিধেয় অংশ কোনটি? তাহা তুলিয়া লইয়া মানিক লালের চুল ধরিলেন। বিধেয় ক্রিয়া ধরিলেন। বিধেয় ক্রিয়ার কর্ম বিশেষণ সহ চুল। কার চুল? মানিক লালের। বিধেয় ক্রিয়ার পরিপূরক বিশেষণ সহ এখানে কিন্তু নেই। আর বিধেয় ক্রিয়ার প্রসারক আছে তাহা তুলিয়া লইয়া। এরপর অসি উত্তোলন করিয়া তাহার মস্তক ছেদনে উদ্যত হইলেন। এখানে উদ্দেশ্য অংশ তিনি, উজ্জ্ব আছে, তাহলে উদ্দেশ্য পদ অবশ্যই উজ্জ্ব আছে তিনি। উদ্দেশ্য পদের প্রসারক নেই। বিধেয় অংশ বিধেয় ক্রিয়া কোনটি? উদ্যত হইলেন। বিধেয় ক্রিয়ার কর্ম কোনটি? বিশেষণ সহ নেই এখানে। বিধেয় ক্রিয়ার পরিপূরক বিশেষণ সহ তাহার মস্তক ছেদনে। আর বিধেয় ক্রিয়ার প্রসারক হিসেবে অসি উত্তোলন করিয়া। তাহলে এই তিনটি বাক্য, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখলাম যে কোন কোন অংশে কিভাবে উদ্দেশ্য, উদ্দেশ্যের পরিপূরক, উদ্দেশ্য প্রসারক এবং বিধেয়, বিধেয়ের পরিপূরক, বিধেয় প্রসারক কিভাবে অবস্থান করে বাক্যের মধ্যে, সেটা আশা করছি আমাদের সকলের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বাক্যের অন্তর্গত পদ সমষ্টি সংখ্যা যতই হোক না কেন, বাক্যের অংশ দুটি, একটি উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের পরিচায়ক যা কিছু তা হলো উদ্দেশ্যের সম্প্রসারক, এবং বিধেয়ের পরিচায়ক পদগুলি হচ্ছে বিধেয়ের সম্প্রসারক। বাক্যের অর্থ স্পষ্টরূপে ব্যক্ত করার জন্য প্রযুক্ত পদগুলি হচ্ছে বিধেয়ের পরিপূরক। অর্থাৎ অনেক সময় এই পদগুলির প্রয়োজন হয় সে বাক্যের অর্থটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। যদি আমরা বলি যে সুভাষচন্দ্র আদর্শ নেতা ছিলেন, আর যদি আমরা বলি যে সুভাষচন্দ্র ছিলেন, তাহলে সুভাষচন্দ্র ছিলেন, এখানে ছিলেন এই ক্রিয়াপদের অর্থ কিন্তু অপূর্ণ থেকে যাচ্ছে। সেই জন্য আমরা একটা পদ এখানে বসিয়ে দিয়েছি আদর্শ। তাহলে এই যে আদর্শ পদটি, এটি হচ্ছে বিধেয় ক্রিয়ার পরিপূরক পদ হিসেবে এখানে অবস্থান করছে। বাক্যের প্রথমে বসে উদ্দেশ্য এবং উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যের আগে বসে। বাক্যের প্রথমে সাধারণত বলা হচ্ছে যে উদ্দেশ্য বসে, আর উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যেরও পূর্বে বসে। যেমন স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সহ আমি গতকাল এখানে পৌঁছেছি। তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? আমাকে। তাহলে আমার পূর্বে এই উদ্দেশ্যের যে সম্প্রসারক পদগুলি, সেই পদগুলি অবস্থান করছে। পরিপূরক পদ উদ্দেশ্য পদের পরে অবস্থান করে। ওই যে বললাম যে সুভাষচন্দ্র আদর্শ নেতা ছিলেন, তাহলে সুভাষচন্দ্র উদ্দেশ্য, তার পরিপূরক পদ আদর্শ পরে অবস্থান করছে। উদ্দেশ্য প্রসারক বিশেষণের মতো সম্বন্ধ পদও
সাধারণত উদ্দেশ্যের আগে বসে, কিন্তু কখনো কখনো সম্বন্ধ পদ পরেও বসতে পারে। যেমন যদি আদর বোঝায় তাহলে পরে অবস্থান করে, যেমন সোনা আমার, অর্থাৎ আমার সোনা না বলে আমরা বলছি সোনা আমার। আবার যদি নিশ্চয় অর্থ বোঝায়, যেমন দায় তোমারই, আমরা বলি তোমারই দায়, কিন্তু নিশ্চয় অর্থ বোঝানোর জন্য অনেক সময় কি হচ্ছে যে সম্বন্ধ পদটি পরে অবস্থান করছে, অর্থাৎ দায় তোমারই। আর প্রশ্নবোধক বাক্যে যেমন আমরা বলি বই কার, অর্থাৎ কার বই না বলে আমরা অনেক সময় বলি বই কার, তাহলে পরে অবস্থান করছে। বিধেয় অংশ উদ্দেশ্যের পরে বসে, এটা তো অনেকবার আলোচনা হয়েছে, আবার পুনরায় বলা হলো, যাই হোক ঠিকই আছে। বিধেয়ের সম্প্রসারক ও পরিপূরক বিধেয়র আগে বসে এবং বিধেয় ক্রিয়া বাক্যের শেষে বসে, ঠিকই আছে। কিন্তু আধুনিক বাংলায় প্রায় বিধেয়র প্রসারক সমাপিকা ক্রিয়ার পরেও বসে। যেমন সঙ্গে গেল পৃথ্বীরাজের সেই 5 সঙ্গী, আর অনেক পিছনে চললেন সুরতান অসংখ্য রাজপুত সেপাই নিয়ে। তাহলে এখানে অসংখ্য রাজপুত সেপাই নিয়ে এটি পরে অবস্থান করছে। যাই হোক, বলা হচ্ছে যে বিধেয়ের সম্প্রসারক ও পরিপূরক বিধেয়র আগে বসে এবং বিধেয় ক্রিয়া বাক্যের শেষে বসে। তবে বক্তার ইচ্ছানুসারে বিধেয় অংশ, বিশেষ করে সমাপিকা ক্রিয়াপদটি কখনো কখনো কর্তার আগেও অবস্থান করতে পারে। যেমন দেখলাম তো আমি কত কিছুই, কিন্তু হলোটা কি শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে বাক্যের বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাচ্ছি উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে, কিন্তু ননর্থক বা নাবাচক বাক্যের না, নাই, নি ইত্যাদি অব্যয় বিধেয়র পরে অবস্থান করে বা বসে। যেমন অনেক খোঁজ করুক কিছুই তো দেখতে পেলাম না, এখানে ননর্থক অব্যয় না শেষে বসেছে। সাধারণত ক্রিয়ার বিশেষণ উদ্দেশ্যর পরে বসে, ক্রিয়াপদের বিশেষণ উদ্দেশ্যর পরে বসে, কিন্তু ক্রিয়ার বিশেষণ রূপে ব্যবহৃত হলে উদ্দেশ্যের আগেও বসতে পারে। যেমন কর্তৃত্বে প্রতিষ্ঠিত হয়েই তিনি নানা বিধিনিষেধ আরোপ করেন। কালবাচক ক্রিয়া বিশেষণ স্থানবাচক ক্রিয়া বিশেষণের পূর্বে বসে এবং উভয়ই উদ্দেশ্যর পূর্বে স্থান পেতে পারে। যেমন বিগত শতাব্দীতে কলকাতা নগরীতে অনেক জমিদার বসবাস করতেন। একাধিক পদ উদ্দেশ্য রূপে বা উদ্দেশ্যের সম্প্রসারক রূপে ব্যবহৃত হলে শেষ পদটির আগে এবং, ও, বা, অথবা ইত্যাদি অব্যয় বসে। যেমন রাম, রহিম, যদু ও মধু নাটক দেখতে যাবে, তাহলে শেষ যে উদ্দেশ্য পদ মধু, তার আগে এই ও সংযোজক পদটি অর্থাৎ অব্যয় পদটি অবস্থান করছে। তবে বর্তমানে এই নিয়ম কিন্তু অনেকটাই শিথিল হয়েছে। যেমন শেষে ক্রমে বেলা পড়ে এলো, নীল আকাশ, নদীর জল, নগরের পথ আঁধার হয়ে এলো। এখানে নীল আকাশের পরে কমা, নদীর জলের পরে কমা, নগরের পথ আঁধার হয়ে এলো, এইভাবে বাক্যটিকে গঠন করা হয়েছে। তো এখানে নদীর জলের পর অব্যয় ব্যবহার করা হয়নি, তা সত্ত্বেও কিন্তু বাক্যটি আমাদের কাছে শ্রুতিমধুর হয়ে উঠেছে। তবে কখনো কখনো বহু পদগুলিকে ক্ষুদ্র গুচ্ছে বদ্ধ করে প্রত্যেকটি অব্যয় দিয়ে যুক্ত করা হয়। যেমন অর্থ ও প্রতিপত্তি, মান ও মর্যাদা, চারিত্র ও আভিজাত্য, কোনো কিছুই তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারল না। এরপর বিধেয় হলো বাক্যের মূল বক্তব্য বিষয় এবং উদ্দেশ্য হলো সেই বক্তব্যের আধার বা অবলম্বন। বিভিন্নভাবে উদ্দেশ্য বিধেয় বিষয়টি কি আমরা বারে বারে স্মরণ করানোর চেষ্টা করছি। যাই হোক, এরপর বলছি যে বিধেয় পূরক বিধেয় ক্রিয়া প্রসারকেরই অংশ মাত্র। আমরা বলেছি যে উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক, বিধেয় পূরক। তো এই বিধেয় পূরক বিষয়টি এমন কিছু নয়, বিধেয় পূরক এই বিধেয় ক্রিয়া প্রসারকেরই একটি অংশ। তো সেই জন্য সমস্ত বিধেয় পূরকই বিধেয় ক্রিয়ার প্রসারক। ভালো করে বুঝতে হবে যে সমস্ত বিধেয় পূরক বিধেয় ক্রিয়ার প্রসারক, কিন্তু বিধেয় ক্রিয়া প্রসারকের সমস্ত অংশই সবসময় বিধেয় নাও হতে পারে। কিভাবে? যেমন সকলে তাকে সভাপতি করল, এই বাক্যে বিধেয় অংশের তাকে সভাপতি পদ দুটি বিধেয় ক্রিয়া করলোর প্রসারক,
তাই তো? এদের মধ্যে শুধু সভাপতি পদটি হচ্ছে বিধেয় পূরক, কেননা এর দ্বারাই বিধেয় সংক্রান্ত আকাঙ্ক্ষা কি করলো, এই প্রশ্নটি বা এই আকাঙ্ক্ষাটি পূরণ হয়েছে। সাধারণত কর্মকারকের বিশেষ্য এবং ক্রিয়ার সঙ্গে কর্মকারকে ও সম্প্রদানকারকে ব্যবহৃত বিশেষ্য পদ পরিপূরক রূপে যুক্ত হয়। এই বিষয়টি সহজে আমাদের মনে রাখতে হবে এবং সহজে আমরা পরিপূরক বিষয়টি বুঝতে পারবো যে সাধারণত কর্মকারকের বিশেষ্য এবং ক্রিয়ার সঙ্গে কর্মকারকে এবং সম্প্রদানকারকে ব্যবহৃত যে বিশেষ্য পদ, এগুলি পরিপূরক রূপে যুক্ত হয়। বিধেয় ক্রিয়ার প্রসারকের দ্বারা যদি কোনো প্রস্তাব বা অভিপ্রায় বোঝায়, তখন তা সাধারণত উদ্দেশ্যের পূর্বে বসে। বিশেষ অভিপ্রায় বা প্রস্তাব যদি বোঝায়, যেমন গ্রামের উন্নতির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চেষ্টা করেন, তাহলে গ্রামের এখানে বিশেষ অভিপ্রায় বোঝাচ্ছে, সেই জন্য পূর্বে বসেছে। পূর্বে বলা হয়েছে উদ্দেশ্যের পরিচয় পদ বা সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের আগে বসে। যেমন টকটকে লাল গোলাপ, তাহলে এখানে গোলাপ ফুল হচ্ছে উদ্দেশ্য, আর টকটকে লাল এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। সম্পূর্ণ বাক্যটি বলা যাক যে টকটকে লাল গোলাপ বাগানের এক ধারে ফুটেছে, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে ফুটেছে, এটি হচ্ছে বিধেয়, আর বিধেয় সম্প্রসারক হচ্ছে বাগানের এক ধারে। কিন্তু কখনো কখনো এই সম্প্রসারক পদ সম্পূর্ণ আলাদাভাবে বা পরেও বসে। যেমন এক যে ছিল রাজা, তাহলে এক রাজা ছিল না বলে আমরা বলছি এক যে ছিল রাজা, তো রাজা এখানে উদ্দেশ্য পদ, আর সম্প্রসারক হচ্ছে এক, এটি কিন্তু আলাদাভাবে অবস্থান করছে। এক এবং রাজা এই দুটি আলাদাভাবে অবস্থান করেছে। বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি, তাহলে উদ্দেশ্য পদ হলো সৌমিত্রী আর কুমতি হচ্ছে সম্প্রসারক, তো এটি উদ্দেশ্যের পরে বসেছে। অন্যদিকে বিধেয় ক্রিয়ার সম্প্রসারক সাধারণত বিধেয়র আগে বসে। বাগানের এক ধারে ফুটেছে, তাহলে ফুটেছে হচ্ছে বিধেয়, আর বাগানের এক ধারে এটি হচ্ছে সম্প্রসারক, বিধেয়ের আগে অবস্থান করছে, ঠিক আছে। কিন্তু এই সম্প্রসারক সময় বিশেষে পরও অবস্থান করে। যেমন বাবু কহে রোষে, তাহলে এখানে কহে হচ্ছে বিধেয় ক্রিয়া আর রোষে তার সম্প্রসারক, এটি পরে বসেছে। অনেক সময় কোনো বাক্যে একটিই বিধেয় ক্রিয়া অনেকের হয়ে কাজ করে, অর্থাৎ অনেকে মিলে একটিই কাজ করে। যেমন শম্পা সুপর্ণা সুমনা গান গাইবে, এখানে বিধেয় ক্রিয়া হচ্ছে কোনটি? গাইবে। তাহলে শম্পা সুপর্ণা সুমনা এটি হচ্ছে উদ্দেশ্য পদ, তিনটি নামেই কিন্তু উদ্দেশ্য পদ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। ক্রিয়ার পুরুষ কর্তার পুরুষের অনুরূপ হবে, পূর্বেও আলোচনা করেছি, আবার পুনরায় একটু ঝালাই করা যাক যে ক্রিয়ার পুরুষ কর্তার পুরুষের অনুরূপ হবে। কোনো বাক্যে অনেক কর্তা থাকলে উত্তম পুরুষের অথবা উত্তম পুরুষের অভাবে মধ্যম পুরুষ হবে প্রধান কর্তা এবং ক্রিয়া হবে তারই অনুগামী। তবে এসব ক্ষেত্রে উত্তম পুরুষ একইভাবে মধ্যম পুরুষের কর্তা সব শেষে বসবে। উদ্দেশ্য অংশে অনেক উদ্দেশ্য পদ থাকলে কর্তা অনুযায়ী ক্রিয়াপদের সঙ্গে যা সম্পর্ক আছে সেটি যে সবসময় উদ্দেশ্য পদ হিসেবে গণ্য হবে এমনটা নয়। যদি উত্তম পুরুষ না থাকে, মধ্যম পুরুষ থাকে, অর্থাৎ উত্তম পুরুষের অনুপস্থিতিতে মধ্যম পুরুষ সম্পর্কে যদি বাক্যটি হয়, সেক্ষেত্রে মধ্যম পুরুষ হবে, তাতে কোনো অসুবিধা নেই। যেমন বর্ণালী ঈশা সুপর্ণা সুমনা তুমি আমি সকলে যাব, তাহলে আমি এই উত্তম পুরুষ শেষে আছে এবং যাব এই ক্রিয়াপদটির সঙ্গে এটি সম্পর্ক আছে। কিন্তু যদি বলা হয় যে বর্ণালী ঈশা সুপর্ণা সুমনা তুমি যাবে, তাহলে এখানে তো আমি উত্তম পুরুষ নেই, সেই জন্য এটা মধ্যম পুরুষের ক্রিয়াপদ হয়েছে, ঠিক আছে। একটি বাক্যের মধ্যে দুটি উদ্দেশ্য দুটি বিধেয়, মূলত যৌগিক বাক্যের ক্ষেত্রে এটা পাওয়া যায়। যেমন ছাত্রীরা পড়ে কিন্তু ছাত্ররা খেলা করে, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ছাত্রীরা আর ছাত্ররা, আর বিধেয় কোনগুলি? বিধেয় হচ্ছে পড়ে আর খেলা করে। অনেক সময় কোনো জটিল বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকলে উদ্দেশ্য অংশের কর্তার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াই হবে সেই বাক্যের বিধেয় ক্রিয়া। কারণ আমরা দেখেছি যে জটিল বাক্যের ক্ষেত্রে প্রধান অপ্রধান খণ্ডবাক্য উপবাক্য ইত্যাদি অনেক কিন্তু টুকরো টুকরো বাক্য থাকে,
এবং সেগুলি নানাভাবে বাক্যের মধ্যে অবস্থান করে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে জটিল বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া আছে, তো তাহলে ঠিকই আছে। উদ্দেশ্য অংশে যে কর্তা, সে কর্তার সঙ্গে সম্পর্কিত যে ক্রিয়াপদ হবে সেই বাক্যের বিধেয় ক্রিয়া হবে, ঠিকই আছে। যেমন আমি বুঝেছি যে সে বলেছে, এখানে দুটি ক্রিয়া, বুঝেছি আর বলেছে। উদ্দেশ্য অংশে কর্তা এখানে কে? আমি। তার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াকে বুঝেছি, অর্থাৎ আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে বুঝেছি ক্রিয়াপদ, তাই বুঝেছি হলো বিধেয় ক্রিয়া। আজকের আলোচনা আশা করছি সকলের ভালো লেগেছে। পূর্বে অনেকবার বলেছি, তবু আরেকবার বলছি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে চাকরির পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই। ব্যাকরণ এমন একটি বিষয় যা অনুশীলন দ্বারাই তাকে আয়ত্ত করা সম্ভব, এবং সঠিক উত্তর দেওয়ার জন্য পরিশ্রম করা অবশ্যই দরকার। এবং ব্যাকরণ চর্চা যদি নিয়মিত করা হয় তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সকলের পক্ষে সহজ হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নিশ্চয়ই আরো ভালো ভালো আলোচনা নিয়ে আসছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।